মর্নিং explorer.ara2 এর নতুন এক ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আজকে আমি একাই এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছি, যাচ্ছি হালিশহর। শিয়ালদা রানাঘাটের মধ্যে হালিশহর রেল স্টেশনটি পড়ে, বা ব্যান্ডেল স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে নেমে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়তে পারেন হালিশহর স্টেশন। তাহলে চলুন শুরু করি নতুন এক জার্নি। আমরা কিন্তু স্পেশালি আমি কিন্তু চলে এসেছি এখন হালিশহরে। এখানে ঘুরে দেখব কি কি দেখার জায়গা আছে, এবং যেটা বলার দরকার যে এই হালিশহরের কিন্তু একটি হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটা আমরা জানবো। তো চলো আমরা যেতে যেতে শুনি। আর এই এরিয়া যে ঘুরবো, এই হালিশহর যে আমি ঘুরবো, তো ঘোরার জন্য আমার কিন্তু এক ভাই আসছে, সেই হালিশহরেরই প্রাচীন বাসিন্দা। তো তার বাইকে করে আমরা এই পুরো হালিশহর ঘুরবো, এবং ইচ্ছা আছে গঙ্গার ওপারও একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে এক্সপ্লোর করার। তো চলো বেরিয়ে পড়ি। 16 শতকের প্রথম দিকে এক আফগান সম্রাটের বদন্যতায় গড়ে ওঠে কিন্তু তখনকার হাভেলি শহর, যা বর্তমানে হালিশহর নামেও কিন্তু পরিচিত। আইনি আকবরীতে হাভেলি শায়ের নামে একটি পরগনার কথা শোনা যায়। এই শহরে জন্মগ্রহণ করেন রানী রাসমণি, শ্যামাসুন্দরী, জগদীশ্বরী, সুধাংশুবালা এবং সিদ্ধেশ্বরী। এই 5 সতীর জন্ম কিন্তু এই হালিশহর বলেই এই হালিশহরকে পঞ্চসতীর শহরও কিন্তু বলা হয়ে থাকে। তো যাই হোক, একসময় এই অঞ্চলে কুমোরদের হাট বসত, তাই এই শহরের নাম কুমারহাটও বটে। কবি মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম হালিশহর শব্দের উল্লেখ পাওয়া যায়। বাম দিকে হালিশহর, দক্ষিণে ত্রিবেণী, যাত্রীদের কোলাহলে কিছুই না শুনি। এই পংক্তিটিতেই কিন্তু হালিশহর কথাটির উল্লেখ রয়েছে। হালিশহরের প্রথম দ্রষ্টব্য স্থান হচ্ছে বামাকালী মন্দির। আচ্ছা, এই মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে, এখানে নিশ্চয়ই কোনো কিছু লেখা থাকবে। আচ্ছা, অম্বুবাচীর জন্য কিন্তু এখন অনেক মন্দিরই বন্ধ পাবো, তাও আমরা দেখানোর চেষ্টা করব, মন্দিরগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। সামনে ঘাট রয়েছে। এটা গত বছর রিপেয়ার হয়ে এরকম হয়েছে। এটা অনেক পুরনো, কিন্তু এই যে নতুন কলেবর, এটা কিন্তু একদমই যেটা বললো যে ভাই নতুন। আর ভাইকে একটু দেখাই, এই যে ওই ভাই রয়েছে হালিশহরের থেকে একদম প্রাচীন বাসিন্দা। তুমি কি এখানেই একদম বরাবরই, এখানেই তোমার জন্ম? এখানে আপাতত সব কিছু করছো। তো হালিশহরের মধ্যে তুমি আমাদের কী কী জায়গা ঘোরাচ্ছ একটু বলে দাও। রাসমণির ঘাট, আর আমাদের রামপ্রসাদ কালীবাড়ি, যেটা আমরা বলি কালী মন্দির আমাদের, তার সাথে হংসেশ্বরী মন্দির, অনেক কিছু এখানে। হ্যাঁ, অনেক কিছু আছে। মোটামুটি একটা ভালো রকম ঘুরতে কতক্ষণ সময় লাগে? ওয়াও, ঘাটটা কিন্তু অমায়িক। এখানে বোধহয় মাছও ধরে অনেকে, দেখতে পাচ্ছি মাছ ধরছে। আর ওপারটা কি পড়ছে? আচ্ছা, ওপারটা সম্ভবত চুচুড়া। তো ভাই যেমন বলছে, এই ঘাটটা কিন্তু এখনো ব্যবহার করা হয়। তো চলো আস্তে আস্তে আমরা পরবর্তী স্থানের দিকে এগিয়ে যাই। আমরা কিন্তু হালিশহরের আর একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী ঘাট। এখানে কালী মন্দিরও আছে, আমরা দেখব। এই কালী মন্দিরেরও কিন্তু একটি ইতিহাস রয়েছে, যেটি আমি তোমাদের দেখাতে দেখাতে বর্ণনা করব। প্রায় 350 বছরের বেশি সময় ধরে এই কালী মন্দিরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে হালিশহরের এক বিখ্যাত জমিদার ছিলেন বিদ্যাধর রায়চৌধুরী। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। নিত্য গঙ্গা স্নানেরও অভ্যাস ছিল তার। কথিত আছে, নিত্য গঙ্গা স্নানের সময় একটি প্রস্তরখণ্ড তার পায়ে প্রতিদিনই বিঁধত। কিন্তু প্রথমে সেই বিষয়টি বা এই ব্যাপারটি গ্রাহ্যই করেননি। পরবর্তীকালে স্বপ্নাদেশ পেলে এই কোষ্ঠী পাথরটি এনে তা থেকে 3টি বিগ্রহ তৈরি করান। তা হলো হালিশহরের বুড়ো শিবের বিগ্রহ, শ্যামরাইয়ের কৃষ্ণমূর্তি এবং সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি। এক অন্ধ ভাস্কর এই 3টি বিগ্রহ তৈরি করলে পরবর্তীতে অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন আদি মাতৃশক্তি। যদিও পরবর্তীকালে ডাকাতেরা সিদ্ধেশ্বরী মায়ের মূল বিগ্রহটি লুণ্ঠিত করলেও বর্তমানে যে মন্দিরে আমরা রয়েছি, এই মন্দিরেই কিন্তু ওই মায়ের পদচিহ্ন আজও বিদ্যমান। এবং এখানে পশু বলি হয়নি কখনো, তার বদলে লাউ এবং কুমড়ো এছাড়া আরও অন্যান্য সবজি বলির প্রথা রয়েছে। এইবার বলি মন্দির খোলার সময়। মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তার জন্য মাত্র 60 টাকা দিয়ে ভোগের কুপনটি কেটে নিতে হবে। আমরা যখন এই মন্দিরটি ভিজিট করছি তখন কিন্তু অম্বুবাচী লেগে গেছে।
তাই জন্য প্রত্যেকটি মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে গেছিল, গর্ভগৃহে প্রবেশ করতে পারিনি। তা সত্ত্বেও মন্দিরের বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব এবং সেই মন্দিরের সাথে আঁকড়ে ধরে থাকা ইতিহাসের কিছু বর্ণনাও বন্ধুরা তোমাদের জন্য কিন্তু রেখে গেলাম। সন্ধ্যা আরতি হয়? আচ্ছা, এখানে ভোগেরও কোনো ব্যবস্থা রয়েছে কি? 60 টাকা করে কুপন। এখন কি সেটা চালু আছে? আচ্ছা, আজকের থেকে বন্ধ। যেমন বললাম যে অম্বুবাচী, এটা কতদিন পর্যন্ত বন্ধ থাকবে? আচ্ছা, বৃহস্পতিবার নাগাদ আবার খুলবে। মানে অ্যাজ ইউজুয়াল যেরকম কিন্তু বৃহস্পতিবার থেকে সব কিছুই চালু হয়ে যাবে, পুজো দেওয়া এবং সন্ধ্যা আরতি এবং ভোগ প্রসাদ কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর সামনে একটা ঘাটও আছে, এই ঘাটটাও আমি দেখাবো। এই ঘাটটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী ঘাট। দুদিকে কিন্তু ছোট্ট পার্কের মতন করা রয়েছে, এখানে বসা যায়, বিকালবেলা একটু সময় কাটাতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আর আমি কিন্তু একদম নেমে এসেছি গঙ্গার কাছে। ওয়াও, মানে ভাইয়ের কথা মতন কিন্তু আমরা এই পার্কে একটু ঢুকছি। এই পার্ক দিয়েও কিন্তু গিয়ে সামনে থেকে বেরোনো সম্ভব, তো পার্কটাকে একটু এক্সপ্লোর করি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু মন্দির। আর আমরা এখন রয়েছি ঠিক হুগলি নদী বলুন বা গঙ্গা নদী বলুন, যাই বলুন, তার পাশ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। মানে বলতে পারেন আমরা এখন রিভার বেডে রয়েছি। আচ্ছা, এটা কিন্তু আমরা আর একটা দিকে এলাম। তো বেসিক্যালি এখানে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যারা গঙ্গায় স্নান করবেন তাদের জামা কাপড়, বিশেষ করে মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্যই কিন্তু এরকম ঘর করা। এই আর একটা ঘাট, এদিকে কি মেন রোড? এবার এটা মেন রোড। তো চলো আমরা তাহলে নেক্সট স্টপে যাই। আমরা কিন্তু এখন চলে এসেছি বারেন্দ্র গলিতে। বারেন্দ্র গলিতে এই 4টে অতীব পুরনো মন্দির। এটি হচ্ছে, দেখাও, এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত একটি পুরাকীর্তি। এটা কিন্তু দেখাচ্ছি। প্রথমের দুটো মন্দির একটু ঠিকঠাক থাকলেও পরের দুটো মন্দির কিন্তু একদমই গাছে ঢেকে গেছে, গাছপালায় ঢেকে গেছে। এখান থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে সংরক্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু এখন অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মোটামুটি বোঝাই যাচ্ছে যে কতটা কি সংরক্ষণের কাজ কতটা এগিয়েছিল কি না এগিয়েছিল। তবে এই মন্দিরটা কিন্তু বিশেষভাবে আকৃষ্ট করছে, কারণ এই মন্দিরটা কিন্তু পুরোপুরি একটি অশ্বত্থ গাছে ঢাকা। মানে বোধ করি এই গাছটি কাটলে মন্দিরটিও ভেঙে যেতে পারে, ওর শিকড়ের জোরেই হয়তো ও আটকে রয়েছে মন্দিরটা। তবে এই মন্দিরের একটি বিশেষ জিনিস বন্ধুরা তোমাদের একটু দেখাই, যেটা হচ্ছে টেরাকোটার কাজ। টেরাকোটার কাজ কিন্তু এখানে তোরণের উপরে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন,
খুব সুন্দর টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজ কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাই বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলের মন্দির টেরাকোটা বিখ্যাত। সেই শিল্পরীতি মেনেই আদৌ তৈরি করা হয়েছে কিনা সেটা আমি জানি না, আমি জানলে তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো। আরও ভেতরে মন্দিরেও আশা করি রয়েছে টেরাকোটার কাজ। এই দিকের একটা মন্দিরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেরাকোটার কাজ। এই যে দেখুন, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদ সেনের ভিটেতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কালী মন্দির নয়, এটা হচ্ছে তার বসত বাড়ি, যেখানে সেই বিখ্যাত একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলেন উনি, যে উনি বেড়া বাঁধার নাম করে তার মেয়েকে বলেছিলেন যে মা একটু বেড়াটা ঘুরিয়ে দিত, জাল দড়িটা ঘুরিয়ে দিত। সেখানে কিন্তু মা তারা, মা কালী এসে তার বেড়াটি ঘুরিয়ে দিয়েছিলেন। তো তিনি কালীকে পত্নী হিসাবে না, সহধর্মিণী হিসাবে না, পেয়েছিলেন কন্যা হিসাবে। তো সেই বসত বাড়িতে আমরা এখন ঢুকছি। আর আগে যেটা বললাম যে এখানে কিন্তু অম্বুবাচী লেগে যাওয়ার কারণে সকল মন্দির কিন্তু বন্ধ আছে। তাহলে যতটা সম্ভব আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই পঞ্চবটী স্থান, পঞ্চমুণ্ডের আসন কিন্তু এখানে রয়েছে। এখানেই কিন্তু ছিলেন সাধক রামপ্রসাদ সেনের সাধনা ক্ষেত্র, তপস্যা ক্ষেত্র, তন্ত্রক্ষেত্র, যাই বলেন না কেন। এখানে কিন্তু মন্দিরের ভেতরেও যদিও বা আমি আসতাম অন্য সময়, ঠাকুর কিন্তু আপনাদের দেখাতে পারতাম না, কারণ মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল বা ক্যামেরা ব্যবহার করা যাবে না, যাতে মায়ের ছবি আপনারা তুলতে পারেন সেরকম কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো যে কারণের জন্য আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি একটু বাইরে থেকে বন্ধুরা আপনাদের একটু দেখাই। এই কিন্তু একটি শিলার উপরে লেখা রয়েছে, কতটা কি দেখাতে পারছি বন্ধুরা জানি না। এই পুরোপুরি মন্দিরটি কিন্তু হালিশহর গুডউইল ফ্রেটার্নিটি এবং রামপ্রসাদ স্মৃতি যে সমিতি আছে তার দ্বারা কিন্তু এটি পরিচালিত। এই পুকুরে কিন্তু মাছও আছে এবং অনেক কচ্ছপও রয়েছে, আমি পারলে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা কিন্তু মন্দিরের একজনকে পেয়ে গেছি। আপনি এই মন্দিরের দায়িত্বে আছেন? আচ্ছা, বলছি নমস্কার, এই মন্দির সম্বন্ধে যদি আমাদের দুটো কথা একটু বলতে পারেন। বলা সম্ভব হয় যে এই মন্দিরটা কেন বিখ্যাত বা এই বসত বাড়িটা এটা অ্যাকচুয়ালি মন্দির কিনা, এটা এই সম্বন্ধে যদি একটু আলোকপাত করতে পারতেন। এটা রামপ্রসাদের ভিটে বাড়ি, এই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট, তারপরে হলো কুমারহট্ট, তারপরে হলো হাবিলি শহর, তারপর হলো হালি শহর। আর এই বট গাছটা দেখছেন, এই বট গাছটার বয়স 450 বছর। এই বট গাছের মধ্যেই একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে রামপ্রসাদ পদ্মফুল ফুটিয়েছিলেন। এটাই রামপ্রসাদের সাধন পীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডা আসন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নিম, যজ্ঞডুমুর। 5 রকম মাথা আছে, চণ্ডালের মাথা, শেয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করে মাকে খেয়েছিলেন। রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাড়ি, রামপ্রসাদের বাবার নাম রামরাম সেন, রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী, রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। 2 মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী।
দুটো ছেলে ছিল, রামদুলাল সেন, রাম সেন। রামপ্রসাদ নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান। 1720-তে জন্ম, 1781-তে সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান। তারপরে একটা মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে তা তামার সরা আঁচলে বেঁধে এসেছিল, তাতে নটরাজের মূর্তি ছিল, ওইটা আসলে পুজো হতো। তারপর মা আসামের তেজপুর জমিদারকে স্বপ্ন দেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ে আয়। উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি গড়ে নিয়ে নানান দুনিয়া ঘুরেছেন। 66 বছর আগে এই জায়গাটার সন্ধান পেয়ে মূর্তি এখানটায় প্রতিষ্ঠিত করেন। এই মায়ের নাম আছে রামপ্রসাদের ছোট মেয়ের নামে জগদীশ্বরী মা। সেই 66 বছর ধরে এই মায়ের অন্নকূট 26শে জানুয়ারি হয়। রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটায় বেড়া বাঁধছিল, একা পারছিল না, মেয়েকে ডাকছে, মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরি দিয়ে যা মা। ওরা তখন খেলাই মতো, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন, ওখানটায় গান টান গাইতেন। কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন। বাড়ি এসে ওনার স্ত্রী সর্বাণীকে বলছেন, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? আরে তুমি পঞ্চবটিতে গাব গাছে পদ্মফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না বলছো কি করে? বসো লিখতে, আমি আছি সাথে। বসে লিখে টিখে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে গিয়ে দেন। কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন, অনেক টাকা পয়সা দিয়েছিলেন, রামপ্রসাদ 1 টাকাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তা করে দেখলেন কি দেওয়া যায় একে। অনেক ভেবে চিনতে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে 31 একর জমি দিয়ে গেছিলেন। তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে চেয়েছেন। রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে, বনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেবো। হাঁড়ি কাস্টে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে। তখন রঘু ডাকাত বললেন, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা কি, পূরণ করে নাও। তখন ওই গানটা গাইছিলেন, তিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী মা আসেন কিনা আসেন দেখি। তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ হাঁড়ি কাস্টে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছেন। তখন মা রেগে উঠে রঘু ডাকাতকে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস, তোর কি চাই বল। তখন রঘু ডাকাত বললেন, মা গো, আমার অনেক সোনা চাই। তখন মা বললেন, ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে। ও যেটা ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ওই টাইমে রঘু ডাকাতের ছেলে আসতে ওকে ধরেছে, ও সোনা হয়ে গেছে। তখন মায়ের হাতে পায়ে ধরে কান্না, এই কী করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন, ঠিক তাই করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন মা বললেন, তুই এই সমস্ত লুটতরাজ মানুষ ধরে বলি দেওয়ায় সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন ওনার ছেলের জীবন ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটায় নিয়ে এলেন। পরে রামপ্রসাদ যখন এই গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজদৌল্লা দাদু আলিমুদ্দিন খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন, রামপ্রসাদ, আমরা বেড়াতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? হ্যাঁ যাব, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মময়ী মা বললেন, রামপ্রসাদ, তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মা গো, এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার, তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তবে ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, গান শোনার জন্যে ঘুরে পশ্চিমে হয়ে গেছিল। ওই মন্দিরে বামাখ্যাপা পৌষ মাসে প্রথম জোড়ামূলো দিয়ে পুজো দিয়েছিলেন, ওই জন্য ওই মায়ের নাম মূলাজোর কালী। সেই থেকে পৌষ মাসে সব মায়ের মন্দিরে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি হিসাব লিখার কাজ করতেন। ওখানটায় হিসাবের খাতায় হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। তখন মুনিব জমিদারকে ডেকে বললেন, জমিদার বাবু, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে। জমিদার এসে খাতা দেখে বললেন, এ কী করেছ রামপ্রসাদ?
তখন রামপ্রসাদ বললেন, জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মুনিপ বললেন, এক্ষুনি তাড়িয়ে দাও। তখন জমিদার মুনিপকে বললেন, যাও মুনিপ, তুমি তোমার কাজ করো, যা করছে করতে দাও। কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? সব আমিই লিখেছি। প্রথম গানটা 2 লাইন শোনাও তো। যে মা মাই তবিলদারি, আমি নিমখারাম নয় মা শঙ্করী। তখন রামপ্রসাদকে জমিদার বাবু অনেক বুঝিয়ে সুঝিয়ে এখানটায় পাঠিয়ে দিলেন। রামপ্রসাদ, তুমি বাড়ি ফিরে যাও, মায়ের সাধনায় সিদ্ধি লাভ করো। তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এত দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। এই হালি শহরটাই পঞ্চশতী পীঠ, 5টা মায়ের মন্দির আছে। শ্যামা সুন্দরী মা, সিদ্ধেশ্বরী মা, জগদীশ্বরী মা, সুধাংশুবালা দেবী, রানী রাসমণি। রানী রাসমণির জন্ম হালি শহরে, কোন জেলে পাড়ায় কেউ সঠিক জানে না। ওটা ওনার মামা বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছিলেন। রাসমণি যখন গঙ্গার পাড়ে খেলা করছিলেন, তখন রাজচন্দ্র নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাসমণিকে দেখে ওনার পছন্দ হয়েছিল। তারপরে বাড়ি গিয়ে রাজচন্দ্রের বাবাকে দেখতে পাঠান। ওনার বাবা যখন দেখতে আসেন, তখন রাসমণি গঙ্গা থেকে স্নান করে আসতেন। তখন ওনার বাবাকে লক্ষ্মী রূপে দেখা দিয়েছিলেন। তারপরে এখান থেকে যানবাজারে বিয়ে হয়েছিল। এছাড়াও এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি আছে, ঈশ্বর তোতাপুরী। চৈতন্য মহাপ্রভু যখন দলবল নিয়ে নীলাচলে যাচ্ছিলেন উড়িষ্যায়, তখন হালি শহরে গুরুর চরণধূলি নিতে এসেছিলেন। চরণধূলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে 1 মুঠো মাটি নেন। ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই 1 মুঠো করে মাটি নিতে নিতে তা ডোবা হয়ে গেছিল। ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা। রামপ্রসাদের মূল কথাই ছিল, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করিস পূজা, জানবে না কো জগৎজনে। এই মন্দির খোলা হয় রোজ সকাল 7:30 থেকে 12:30, বিকেলে 4টে থেকে 8:30। ভোগের কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে 10টা অবধি, মূল্য 60 টাকা। আর ওই যে ঘেরা জায়গাটা, ওই জায়গাটায় কালী পুজোর দিন রাত্রি 2টোর সময় নিরামিষ বলি হয়, চাল কুমড়ো, শসা, কলা। রামপ্রসাদ পশুবলি বিরোধী ছিলেন, ওই জন্যে এখানটায় কোনো পশু বলি হয় না। মায়ের ভোগ রোজ নিরামিষ হয়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর আপনি বর্ণনা করলেন। আপনার নামটা যদি একটু জানা যেত। সুধীর কর্মকার, মন্দিরের কর্মী। বা এই মন্দিরে মোটামুটি পুজো দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে, যেহেতু এখন অম্বুবাচী সেই জন্য বন্ধ হয়েছে নাকি? আচ্ছা, এটা কতদিন পর্যন্ত বন্ধ থাকবে? এই বুধবার অবধি। বুধবার অবধি বন্ধ থাকবে, বৃহস্পতিবার থেকে আবার স্বাভাবিক নিয়ম সেটা চালু হচ্ছে। আচ্ছা, আর ভোগের প্রসাদ যেটা আপনি বললেন, কি কুপন কেটে নিতে হবে? হ্যাঁ, কুপন কেটে 60 টাকা করে। আচ্ছা, কত মানে কখন আসলেই কুপন? সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুপন দেওয়া। কুপন দেওয়া আগে থেকে অগ্রিম বুকিং করা সম্ভব না? আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখানে এই দিকটাতে আর কি রয়েছে? মানে আমি যেটা দেখাচ্ছি, রামপ্রসাদের মূর্তি আছে। আচ্ছা, ওই ধ্যান কক্ষ ঘরটায়। সেটাও কি এখন দেখা সম্ভব? হ্যাঁ, ওটা জানলা দিয়ে একটু, জানলাটা বন্ধ থাকলে একটু সরিয়ে দিয়ে আচ্ছা দেখে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, মানে ওনার কথা মতো এই জায়গাটি হচ্ছে সেই আসল জায়গা, যেখানে বসে উনি কিন্তু মাতৃরূপে নয়, উনি কন্যা রূপে মাকে পেয়েছিলেন। আচ্ছা, এখানে বাঘ থাকতো এই অঞ্চলে। আচ্ছা, এই অঞ্চলে বাঘও থাকতো এই সময়, সেই সময়কার, এবং গভীর জঙ্গল যেটা ছিল উনি যেটা বললেন। তো বন্ধুরা, ইতিহাস কিন্তু শুধুমাত্র আমাদের মনোরঞ্জন নয়, আমাদের একটা ভাব প্রকাশেরও একটি মাধ্যম কিন্তু আমাদের হয়ে যায় ইতিহাস। তো সেই ভাব প্রকাশের মাধ্যমের মধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি আজকে একটি সুন্দর একটি জায়গার ইতিহাস, এটি একটি বর্ণনা। তো সেই বর্ণনাটি আমরা শুনলাম পুঙ্খানুপুঙ্খভাবে, যাবতীয় সব কিছু আমরা জানলাম এই মন্দিরের উপর। ঠিক আছে, ঢিল বাঁধা হয়। আচ্ছা, এটা বোধহয় কামনার জন্য ঢিল বেঁধে যায়, আবার কামনা পূর্ণ হয়ে গেলে বোধহয় ঢিলটা খুলে রেখে যায়, সেরকমই কিছু একটা ব্যাপার এখানে রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ধ্যান কক্ষের ঘর। ছবি তোলা নিষেধ, কিন্তু আমরা একটু দেখবো বন্ধুরা, তোমাদের জন্য একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা একটু ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, তোমাদের জন্য শুধুমাত্র। এখানে লেখাই রয়েছে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড, তাও আমরা একটু দেখাচ্ছি সাহস করে। এই যে বন্ধুরা ধ্যান কক্ষ, এই যে উনি। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদের ঘাট, আর ঠিক রাস্তার ওপারেই
এই যে দেখছেন হালিশহর হাই স্কুল এবং হালিশহর পুলিশ স্টেশন, এর মধ্যে দিয়ে গেলে কিন্তু এটা বোধহয় রামপ্রসাদের ভিটে এদিকে। হ্যাঁ, এদিকে হচ্ছে রামপ্রসাদের ভিটে, আমরা যেটা দেখে এলাম হ্যাঁ। ওটা এদিকে সোজা আসলে এদিকটা দিয়ে বেরোনো যেত। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা এখন যাচ্ছি রামপ্রসাদের ঘাটে, যেটা জনশ্রুতি মারফত শোনা যায় যে উনি মাকে নিয়েই কিন্তু গঙ্গাবক্ষে অবগাহন করেছিলেন। এই সেই ঘাট। এখানে একটি ছোট্ট মন্দির রয়েছে শিবের, আর এই পুরো ঘাটের চারিদিক জুড়ে কিন্তু রয়েছে রামপ্রসাদের জীবন কাহিনী, জীবন ঘটনা, সেটাকে চিত্রের মাধ্যমে, সিমেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে রামপ্রসাদের একটি মূর্তি ছোট্ট। আর বলো আমাদের কথা বাবা, একটু যে গরিব দুঃখীরা সব বসে আছে, ছেলে মেয়ে নেই, কেউ নেই এদের দেখার। এখানে যেমন ঘাট কিন্তু পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছি, সম্ভবত এই ঘাটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং খুব সুন্দর একটি ঘাট, যেটা রিক ভাই আমাদের দর্শন করালো। সাইডে ঘাটের সাইডে কারুকার্যগুলো আছে। হ্যাঁ, এই দেখুন, এই চো শেষ যেটি উনি মাতৃরূপ প্রতিমা নিয়ে গঙ্গাবক্ষ অবগাহন করেছিলেন, তার একটা প্রতিমূর্তি কিন্তু এখানে আমরা ছোট্ট দেখতে পাচ্ছি, এবং তার পাশেই রয়েছে শিবের বা বাবা ভোলানাথের একটি ছোট্ট মন্দির। পুরোটাই এরকমভাবে করা আছে, মানে দু সাইড ধরেই কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে ছোট্টখাট্ট। এই সাইড নেই, একটা সাইড। আচ্ছা, এই একটা দিকেই পুরো মোটটা। হ্যাঁ, এগুলো হালসা মিউনিসিপ্যালিটি খুব মেনটেন করে। এই যে যেমন বললাম যে প্রত্যেকটা ঘাটেই কিন্তু এরকম একটি ঘর পাবেন, যেখানে মহিলাদের জন্য জামাকাপড় চেঞ্জ করার একটি নজর কিন্তু এই হালিশহর মিউনিসিপ্যালিটি দিয়েছে। ওটা কি লঞ্চ ঘাট? হ্যাঁ, ওটা হচ্ছে হালিশহর লঞ্চ ঘাট। ওটা পেরিয়ে কোথায় যাচ্ছে ওপারে? এটা বাসবিড়িয়া ঘাট। বাঁশবেড়িয়া ঘাট। আর এই হচ্ছে সামনে কিন্তু কি মন্দির? হংসেশ্বরী মন্দির। আমরা ওটাও দেখতে যাব? হ্যাঁ, অবশ্যই আমরা ওটাও দেখতে যাব। আজকে কিন্তু বন্ধুরা তোমাদের ফুল হালিশহর এবং হালিশহরের আশেপাশে যা যা আছে সব কিছু তোমাদের কিন্তু ঘুরে দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তারা মায়ের মন্দির। মিউনিসিপ্যালিটি খুব সুন্দর নজর রাখছে এদিকে। হ্যাঁ, মেনটেন করে। এই ঘাটটা হালিশহরের একটা ঐতিহ্য, মানে এটা একটা আইকনিক মার্ক বলা যেতে পারে, বা একটা হিস্টোরিক্যাল মার্ক বলা যেতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি হালিশহর মেন রোডের কাছে। সামনেই এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে হালিশহর মহাশ্মশান, এবং সেই মহাশ্মশানের লাগোয়া কিন্তু এই নিগমানন্দ আশ্রম। আসামবঙ্গীয় সারস্বত মঠ, যাহা নিগমানন্দ আশ্রম নামে বেশি পরিচিত হালিশহরবাসী ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। 1332 বঙ্গাব্দের শুরুর দিকে শ্রী গঙ্গাগোপাল সাহার পৃষ্ঠপোষকতায় অক্ষয় তৃতীয়ার দিনেই গড়ে ওঠে নিগমানন্দ আশ্রম। এই আশ্রম অনেক সেবামূলক কাজের সাথে যুক্ত থাকলেও বিশেষ একটি সেবাক্ষেত্র যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে তা হল বিনামূল্যে দরিদ্র এবং কৃতি ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা, দাতব্য চিকিৎসালয় ও প্রয়োজনীয়দের ঔষধ প্রদান করা। প্রতি রবিবার অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি ওষুধ প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। স্বামী নিগমানন্দ পরমহংসদেব 1880 সালের 18ই আগস্ট অধুনা বাংলাদেশের মেহেরপুরে জন্মগ্রহণ করেন। এই আশ্রমে প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে, মানে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে পূজা আরতি করা হয়ে থাকে। উপাসনা কক্ষে দেখা মেলে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পাশাপাশি সুধাংশুবালা দেবীরও মূর্তি ও ছবি। কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। সকাল 10টার মধ্যে জনপ্রতি 50 টাকার বিনিময়ে কুপন কাটতে হয়, এবং এই মন্দির খোলা থাকে সপ্তাহে 7 দিন। তার টাইমিংটা হচ্ছে সকাল 7টা থেকে প্রতিদিন রাত 9টা পর্যন্ত। আমরা কিন্তু নিগমানন্দ আশ্রম দেখে চলে এসেছি চৈতন্য ডোবাতে। এটি হচ্ছে বিশেষত
শ্রী চৈতন্যদেবের যে গুরু ঈশ্বরপুরী তার এটি বাসস্থান সম্ভবত। এবং তিনি শ্রী চৈতন্যদেব যখন সমস্ত দলবল নিয়ে পুরী যাবেন বলে ঠিক করেন, নীলাচলে যাবেন বলে ঠিক করেন, তিনি কিন্তু এসেছিলেন তার গুরুকে দেখতে। এবং আগের মন্দিরে মানে যেমন আমরা শুনলাম যে রামপ্রসাদ সেনের মন্দিরের যে ভদ্রলোক ছিলেন, যে ভদ্র মহোদয় ছিলেন, তিনি যেমন বললেন যে তার চরণের ধুলো নিতে নিতে, একমুঠ ধুলো নিতে নিতে এরকম কিন্তু এখন ডোবা তৈরি হয়েছে। এটি কিন্তু মূলত চৈতন্য ডোবা নামে পরিচিত। আর আমরা কিন্তু এখন প্রবেশ করছি চৈতন্য ডোবার যে মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় একটা জায়গা। আমার মনে হয় এটি প্রার্থনার জন্য বানানো হয়েছে বা কোনো কিছু স্টোরের জন্য বানানো হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে একাধিক খড় কিন্তু ওখানে রাখা রয়েছে। আশা করি এটা কাজের মধ্যে বা কর্ম চলছে। তো আমরা একটু সামনে গিয়ে মন্দির প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করব। শ্রী শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির, এটি শ্রী শ্রী রাধা বিনোদ জিউর মন্দির, কুমারহট্ট শ্রীবাস অঙ্গন। খুব সুন্দর ভেতরে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। বন্ধুরা এখন কিন্তু আমরা হুগলি নদী পেরিয়ে চলে এসেছি বাঁশবেড়িয়া, হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে। এটা হুগলি তো, হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে। এখানে এসেছি আমি মা হংসেশ্বরী মন্দিরে। তো হংসেশ্বরী মন্দির শুরু হওয়ার আগে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ডালা এখানে পাওয়া যায়। তো দামটা একটু জেনে নেবো। ডালা কত থেকে শুরু হচ্ছে কাকাবাবু? 21, 31, 51 টাকা থেকে শুরু হচ্ছে। 101 মানে তারপরে যেমন নেবে। খুব সুন্দর। তো আসুন আমরা মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি। আচ্ছা, এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। জুতো এখানে জমা রাখা যায় 1 টাকা, বাট আমরা জুতো একটু বাইরে রাখি দেখি। হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়া 19 শতকের একটি ঐতিহাসিক হিন্দু মন্দির হলো এই হংসেশ্বরী মন্দির। এবং ঠিক তার উল্টো দিকে জমিদার দেবদত্তর বিশাল অট্টালিকা কিন্তু আজও বিদ্যমান। রাজা নৃসিংহদেব বেনারসে বেড়াতে যান এবং সেখানেই তিনি কুণ্ডলিনী বিদ্যা সম্বন্ধে অবগত হন। রাজা নৃসিংহদেব হলেন জমিদার রামেশ্বর দেবদত্তের উত্তরসূরি, যিনি ঔরঙ্গজেবের কাছ থেকে 400 বিঘা জমি পেয়ে 1673 সালে বাঁশবেড়িয়াতে বসবাস শুরু করেন। তা যাই হোক, 1792 সাল থেকে 1798 সাল এই 6 বছর পর্যন্ত রাজা নৃসিংহদেব বেনারসে থাকেন এবং তারপরে বাঁশবেড়িয়াতে ফেরত আসেন। 1799 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপনা করেন। 1802 সালে তার অকাল মৃত্যু হলে রানী শঙ্করী 1814 সালের মধ্যেই এই মন্দির নির্মাণ সম্পন্ন করেন। মন্দিরটি দেখতে একটু ভিন্ন প্রকৃতির হলেও পেছনে লুক্কায়িত রয়েছে কুণ্ডলিনী, যোগ এবং তন্ত্রশাস্ত্রের গূঢ় ধারণা। মন্দিরটি 6 তলা বিশিষ্ট ও 13টি মিনার, যাতে পদ্মের রূপ প্রদান করা হয়েছে, তার উচ্চতায় গিয়ে দাঁড়িয়েছে 90 ফিট। হংসেশ্বরী নামের হং শব্দটি আদি শঙ্কর এবং স শব্দটি দেবী শক্তিরই বহিঃপ্রকাশ। তাই তো পদ্মের দলের উপরে শায়িত রয়েছেন আদিশঙ্কর ও তার উপরে নিম কাঠের তৈরি দেবী মূর্তি। চতুর্ভুজা মায়ের 4 হস্তে যথাক্রমে নরমুণ্ড, তলোয়ার, বরমুদ্রা ও অভয় মুদ্রা দেখতে পাওয়া যায়। মন্দিরে প্রতিদিন বেলা 12:30টার সময় ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, যার মূল্য মাত্র 50 টাকা। পাশেই দেখতে পাচ্ছেন অনন্ত বাসুদেব মন্দির। 1679 সালে জমিদার রামেশ্বর দেবদত্ত তৈরি করেন এই মন্দিরটি। টেরাকোটার কাজ বিশিষ্ট এই মন্দিরটি আপনাদের বাঁকুড়া এবং বীরভূমের কথা মনে করিয়ে দেবে এক লহমা। মন্দিরের কর্তা কিন্তু স্বয়ং বাসুদেব। মন্দিরের ভেতর কিন্তু ভিডিও করা, রিল করা যাবে না। তো আপনারা যদি ক্যামেরা দিয়ে ছবি তোলেন সেটা কিন্তু সম্ভব না, শুধুমাত্র মোবাইল থেকে ছবি তুলতে পারবেন, তাও ভিডিও করতে পারবেন না। ঠাকুরের ছবি তোলা যাচ্ছে সুন্দরভাবে। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির এবং এইদিকে হচ্ছে বসুদেব মন্দির। টেরাকোটার কাজ। বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি রথতলার জগন্নাথ মন্দিরে। অতীব প্রাচীন একটি মন্দির, এটাও হালি শহরের একটি অ্যাট্রাকশন বলা যেতে পারে।
বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু রানী রাসমণি ঘাট। পেছনে আমার রাসমণি মন্দির রয়েছে। এই ঘাটের ইতিহাস বৃত্তান্ত আপনারা একটু আগে দেখেছেন, যেটা হচ্ছে রামপ্রসাদ সেনের ভিটেতে যিনি বর্ণনা করেছিলেন। এই সেই ঘাট। দিনের বেলা আসলে এই নৌকোগুলো রিজার্ভ করে নিয়ে করা যায়। আচ্ছা, মানে দিনের বেলা এলে এই যে নৌকোগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনারা রিজার্ভ করে ঘুরতে পারেন। সন্ধ্যে 7টা অবধি মনে হয়। আচ্ছা, আচ্ছা, সন্ধ্যে 7টা পর্যন্ত এটি জনসাধারণের জন্য থাকে। তারপরে যদি কেউ করতে চান সেটা বোধহয় জল পুলিশ বা রিভার পুলিশের আন্ডারে চলে যায়, তো তখন তার কাছ থেকে পারমিশন নিয়ে আপনারা এখানে বোটিং করতে পারেন। আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন মন্দির, আমরা এই মন্দির দেখাবো। তো চলুন আমরা এই মন্দিরটা একটু দেখাই। এই যে বন্ধুরা আমার সামনে এটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাসমণি মন্দির। ওই সাইড একটু নিয়ে নাও, সুন্দর নারকেল গাছটা আছে। বন্ধুরা আজ কিন্তু সারাদিন ধরে আমরা কিন্তু হালিশহর এক্সপ্লোর করছি। শুধুমাত্র হালিশহর না, আমরা গঙ্গা পেরিয়ে ওপারেও কিন্তু গেলাম, সেটাও কিন্তু আমরা এক্সপ্লোর করলাম। সেখানে হংসেশ্বরী মন্দির দেখালাম। উপরে ওঠা যাচ্ছে বন্ধুরা, কিছু কিছু মানুষ উঠছে, কিন্তু আমরা আর উঠছি না, কারণ ভেতরে গর্ভগৃহ দেখানো যাচ্ছে না। গঙ্গার পাড়ে কিন্তু মা গঙ্গার একটি মূর্তি এখানে পূজিত হন সম্ভবত। আগের যে ঘাটটা আমরা নামলাম সেই ঘাটটা কিন্তু কাঁচা ঘাট ছিল, এটা কিন্তু পাকানো ঘাট, এটা পরে করা হয়েছে। এটা অনেক মানুষের একটি বিকালবেলা, একটি সন্ধ্যা, নিজের প্রিয় মানুষের সাথে একটি বিকাল কাটাতে এই ঘাটে আসতেই পারেন। আমরা কিন্তু এখন ক্রস করতে চলেছি ফুচকা গ্রাম, মানে ফুচকা পাড়া। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক এবং শেয়ার তো নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।